রহস্যে ঘেরা ময়ূরমহল। এখানে দুই বন্ধু গেছে একটি রহস্যে মোড়া চিঠি পেয়ে। এখানে এসে আরও রহস্যে তারা হতচকিত হয়ে যায়। এখন দেখা যাক প্রথম পর্বে শেষ অবধি কী ঘটে, এবং তারপরও অপেক্ষায় থাকব পরিণতির জন্য। এমন একটা অবিশ্বাস্য ব্যাপার যে সত্য সত্যই ঘটতে পারে তা কখনো ভাবিনি। আমার বন্ধু রাজেশ্বর ওরফে রাজা চিঠিখানা আমার হাতে দিয়ে বলল, কাকে ডাকে এসেছে, এখন কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। ও যেখানে ভেবে পাচ্ছে না সেখানে আমার ভাবনা তো শুকনো পাতা। তাই চিঠিখানার আদ্যপ্রান্ত পড়ে ফেললাম। ব্যাপারটা খুবই রহস্যময়, তবুও আমার মনে হলো গিয়ে একবার দেখতে দোষ কি। যদি এর পেছনে ওদের কোনো বদ উদ্দেশ্য থাকে, মনে হয় সেরকম কোনো উদ্দেশ্য ওদের নেই। তুই বরং একবার চট করে তোদের দেশের বাড়িতে চলে যা, তোর মায়ের সঙ্গে পরামর্শ কর, তিনি কি বলেন শোন। তারপর তারপর ওই চিঠির ঠিকানা খুঁজে একদিন ওখানে গিয়ে হাজির হব, এই তো? হ্যাঁ, বেশ, যেতে যদি হয় তবে তুই আমি দুজনেই যাব, আমি একা নয়। আমি রাজি। শুধু তাই নয়, এই অফারটা যদি আমার কাছে আসতো তাহলে আমি কারো সঙ্গে কোনো পরামর্শ না করে রওনা দিতাম। রাজার মুখে এবার হাসি ফুটল। বলল, প্রস্তাবটা যে লোভনীয় তাতে সন্দেহ নেই, কিন্তু আমি ভাবছি আমাদেরই কোনো বন্ধু বান্ধব রসিকতা করে ওই চিঠিখানা লেখেনি তো? তা যদি লিখে থাকে তাহলে স্পটে গেলেই আমরা বুঝতে পারবো। তাছাড়া পোস্ট অফিসের চাপও তো দেখছি সেখানকার। বন্ধু বান্ধবদের উড়ো চিঠি হলে চিঠিতে কলকাতার ছাপই থাকতো। রাজা বলল, ঠিক বলেছিস। আমি তাহলে দেশে গিয়ে মায়ের সঙ্গে একটু আলোচনা করে আসি, আর বেশি করে টাকা পয়সাও নিয়ে আসি কিছু। অবশ্যই, দেরি না করে কাল সকালেই চলে যা তুই। আমার কথাটা মনে ধরল রাজার। সেই চিঠিখানা হাতে নিয়ে আরও একবার পড়ে দেখল ভালো করে। বুঝতে পারলাম এই চিঠিটা ওকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। অথচ কি দারুণ লোভনীয় চিঠি। এবার রাজার একটু পরিচয় দেয়া যাক। রাজা অর্থাৎ রাজেশ্বর আসলে রাজপুত যুবক। অনেক অনেক দিন আগে ওদের পিতৃপুরুষেরা রাজস্থানের দিক থেকে কিভাবে যেন এদেশে এসেছিলেন। বাংলার বিভিন্ন অঞ্চলে বসবাস করতে থাকায় কালক্রমে ওদের বাংলার জল হাওয়ার গুণে বাঙালি হয়ে যান। বীরভূমের বৈদ্যনাথপুরে এখন ওদের স্থায়ী ঠিকানা। জমি জমা পুকুর বাগান সব কিছুই আছে ওদের। বছর 2-3 আগে রাজার বাবা মারা যান। ওর মা শক্ত হাতে সংসারের হাল ধরেন। ছেলেকে কলকাতায় রেখে লেখাপড়া শেখান। সেই সূত্রেই ওর সঙ্গে আমার পরিচয়। কলকাতায় ও মেসে থাকে, আমি থাকি মধ্য হাওড়ায় আমার বাড়িতে। রাজা একটু অন্য ধরনের ছেলে, তাই সবার সঙ্গে মেশে না। যতই ও বাঙালির বেশে থাকুক, যে মুহূর্তে ওর মনে পড়ে যায় যে ও একজন রাজপুত, তখনই ওর শিরদাঁড়া টান হয়ে ওঠে। আমিও অনেকের সঙ্গে মেলামেশাটা বেশি পছন্দ করি না বলে ওর সঙ্গেই বন্ধুত্ব করি। বৈদ্যনাথপুরে ওদের গ্রামের বাড়িতে আমি গেছি। ওদের বৈভব দেখে এসেছি। লাল মাটির দেশ। দূরে, বহু দূরে ঘন শালবন ও টিলার সমাবেশ। সেই গ্রামের মাটির বুক থেকে উঠে এসেছে রাজা। বড় ভালো ছেলে। যাই হোক, কলকাতায়
রাজার মেসের ঠিকানায় যে চিঠিটা এসেছিল তা সত্য সত্যই বিস্ময়কর। চিঠিটা এইরকম: প্রিয় রাজাবাবু, আমার এই চিঠি পেয়ে তুমি হয়তো খুব অবাক হয়ে যাবে। তার কারণ, আমাকে তুমি দেখনি কোনো দিন। আমি মহারাজ কীর্তিচাঁদের বংশধর মহেন্দ্র প্রতাপ সিংহের একমাত্র কন্যা মালা। আলোয়ার আর দীঘের মধ্যবর্তী ভূখণ্ডে একদা আমাদের বসবাস ছিল। বর্তমানে আমরা মধ্যপ্রদেশে দুধ নদীর তীরে কাঁকেরে বিশাল সম্পত্তির অধিকারী হয়ে পিতৃপুরুষের ধনসম্পত্তি ভোগ ও রক্ষা করছি। প্রায় 20 বছর আগে তোমার পিতৃদেবের সঙ্গে আমার বাবার স্যাডলে পরিচয় হয়েছিল। সেই পরিচয়ের সূত্র ধরেই এই চিঠি লেখা। দুধ নদীর ওপারে যে ঘন বন ও পাহাড়, সেখানে তোমাদের একটি গড় ছিল, নাম ময়ূরমহল। এখন সেই ময়ূরমহলের ধ্বংসাবশেষ মাত্র অবশিষ্ট আছে। ময়ূরমহলের ওপরে কাঁকের পাহাড়ে যে গড়, তা ছিল আমাদের, সেটিও এখন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। যাই হোক, ওই ময়ূরমহল প্রসঙ্গে তোমার পিতৃদেবের সঙ্গে আমার বাবার কথা হয়েছিল। সৌভাগ্যক্রমে এত বছর বাদে আমাদের প্রাচীন নথিপত্রের সঙ্গে তোমার সম্পত্তির কিছু কাগজপত্র আমরা পেয়েছি। এখন ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ওই কাগজপত্র সংগ্রহ করে তুমি তোমার সম্পত্তির অধিকার সরকারের কাছে দাবি করতে পারো। এই ব্যাপারে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, কেননা আমরা জানি ওই বংশে তুমি এখন শেষ প্রদীপ। হাওড়া থেকে যে কোনো ট্রেনে রায়পুরে এলেই কাঁকেরের বাস পাবে, আর কাছে এলে সাক্ষাতে কথা হবে। সত্যই অদ্ভুত এই চিঠি। অদ্ভুত এই কারণে যে আগা গোড়া চিঠিটাই অবিশ্বাস্য। চিঠি পড়া শেষ হলে সেটাকে ভাঁজ করে পকেটে রাখতে রাখতে রাজা বললে, তোর কি মনে হচ্ছে বল দেখি? আমি বললাম, এই মুহূর্তে কিছুই আমার মনে হচ্ছে না। আসলে ব্যাপারটাই কেমন যেন গোলমেলে মনে হচ্ছে আমারও। এই রকম মনে হওয়ার প্রথম কারণ, মধ্যপ্রদেশে বসবাসকারী কোনো অবাঙালি মেয়ের কাছ থেকে এমন পরিষ্কার বাংলায় লেখা চিঠি কী করে সম্ভব? দ্বিতীয় কারণ, ওই কাগজপত্রের ব্যাপারটা। কোন যুগের ব্যাপার তা ঠিক নেই, সেই সব কাগজ কখনো থাকে? তাছাড়া তোদের বিষয় সম্পত্তির কাগজ অন্যের কাছেই বা থাকবে কেন? সব শেষে বড় কথা, 20 বছর আগে তোর বাবার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে এই চিঠি। এ অসম্ভব, এ অবাস্তব। তুই তখন কত ছোট, তোর নাম ওরা জানলো কী করে? যদি ধরা যায় তোর বাবার দেওয়া তোদের গ্রামের বাড়ির ঠিকানা ওদের কাছে রাখা ছিল, কিন্তু এই মেসের ঠিকানা? রাজা বলল, আর বলিস না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি কালই দেশের বাড়িতে যাচ্ছি। পরশু না পারি তার পরের দিনই ফিরব। ইতিমধ্যে আমাদের দুজনের ট্রেনের টিকিটটা কেটে রাখ। চেষ্টা করবি 3 টায়ারের জন্য, না হলে ফার্স্ট ক্লাস। রাজা বিদায় নিল। আমি মানসিক প্রস্তুতি নিয়ে গোছগাছ শুরু করে দিলাম। নির্দিষ্ট দিনে রাজা ওর দেশের বাড়ি থেকে ফিরে এলে আমরা যাত্রা শুরু করলাম। হাওড়া স্টেশনে এসে বম্বে মেলের নাগপুরে টিকিট কেটে সাইড, লোয়ার, আপার বার্থে বেশ গুছিয়ে বসলাম দুজনে। সময় ট্রেন ছাড়ল। নভেম্বর মাস, কালী পুজো, ভাইফোঁটা সব হয়ে গেছে, তাই বেশ শীতের আমেজ। আমরা দুজনে ট্রেনের
দুলুনিতে দুলতে দুলতে নিজেদের মধ্যে আলোচনায় মেতে রইলাম। রাজা দেশে গিয়ে ওর মায়ের মুখ থেকে যা কিছু শুনে এসেছে তাই বলতে লাগলো। ও বলল, আজ থেকে 20 বছর আগে স্যাডল বা শাহদোলের শিব মন্দিরে মহেন্দ্র প্রতাপ সিংহের সঙ্গে যখন ওর বাবার দেখা হয়, মাও তখন সঙ্গে ছিলেন। রাজার বয়স তখন মাত্র 2 বছর। সেই সময় ময়ূরমহল নিয়ে আলোচনা হতে গিয়ে তিনিও শুনেছেন এবং এও জেনেছিলেন রাজার প্রপিতামহের অস্বাভাবিক মৃত্যুর পরেই ওরা কাঁকের ছাড়তে বাধ্য হয়। অন্য এক রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতাও তার আরেক কারণ। যাই হোক, পাছে বড় হয়ে এই বংশের শেষ প্রদীপ ওই ময়ূরমহল নিয়ে মাথা ঘামায়, তাই এতদিন ছেলের কাছে ময়ূরমহলের নাম পর্যন্ত করেননি তিনি। কিন্তু হঠাৎ করে এই চিঠি যেন সব কিছু নতুন করে ভাবিয়ে তুলল। মা কিন্তু এই যাওয়ার ব্যাপারে একদম সায় দেননি। মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে তবেই রাজি করানো হয়েছে ব্যাপারটায়। রাজা এই বলে মাকে বুঝিয়েছে যে সম্পত্তির লোভে নয়, শুধু পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত ময়ূরমহলের সেই ধ্বংসাবশেষ একবার চোখে দেখবার এবং চিঠির ব্যাপারে কৌতূহলের নিবৃত্তি করবার জন্যেই যাওয়া। শেষ পর্যন্ত রাজি হলেন মা এবং একটু বেশি করেই টাকা পয়সা দিলেন। যাই হোক, ময়ূরমহলের ব্যাপারে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে দুজনেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম এক সময়। পরদিন ভোরে ঘুম ভাঙল চম্পায়। তারপর বিলাসপুর হয়ে বেলা 9টায় রায়পুর। ট্রেন রাইট টাইম একেবারে। ট্রেন থেকে নেমে হাত মুখ ধুয়ে একটা দোকানে বসে সামান্য জলযোগ সেরে নিলাম। তারপর ঘণ্টা 3-এর বাস জার্নিতে কাঁকের। সত্যি কি দারুণ লোভনীয় জায়গা! শহরের প্রান্ত ছুঁয়ে বয়ে চলেছে দুধ নদী। চারদিকে পাহাড়, নদীর ওপারে ঘন অরণ্য ও পর্বতমালা। রাজস্থানী ও গুজরাটিদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। যাই হোক, মহেন্দ্র প্রতাপ সিংহর মহল খুঁজে বের করতে আমাদের একটুও বিলম্ব হলো না। উনি এই অঞ্চলের একজন রহিস আদমি। কাকের পাহাড়ের নিচে সাবেককালের একটি রাজবাড়িতে আমরা গিয়ে হাজির হলাম। সে যেন এক নির্বান্ধব পুরী। এই বাড়িতে কি মানুষ থাকে? তাই এমন একজন বিত্তবান মানুষ। আমরা যেতেই এক মুখ হাসি নিয়ে আমাদের অভ্যর্থনা করতে এগিয়ে এলো ভেলভেটের মতো কালো একটি মেয়ে। সেও আমাদেরই সমবয়সী। সত্যি বলতে কি, এত কালো মেয়ে এর আগে আমরা কখনো দেখিনি। তবে কি না, কালো হলেও যেমনই অপূর্ব তার মুখশ্রী, তেমনি তার কালো হরিণ চোখ। সেদিকে একবার তাকালে চোখ আর ফেরানো যায় না। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি? আমি মীরা। আমরা অবাক হয়ে তার মুখের দিকে তাকালে মীরা বলল, স্বপ্নভঙ্গ হলো বুঝি? আসুন, ভেতরে আসুন। আমরা দুজনে মীরার সঙ্গে মহলে প্রবেশ করলাম। বেশ বড়সড় একটি ঘর দেখিয়ে মীরা বলল, এই ঘরেই আপনারা থাকবেন। ওই দিকে জলকলের ব্যবস্থা। এখন একটু বিশ্রাম করুন, আমি ভেতর বাড়িতে খবর দিয়ে আসছি। মীরা চলে গেলে আমরা ট্রেনের পোশাক পরিবর্তন করে মুখ হাত ধুয়ে আরাম কেদারায় বিশ্রামের জন্য বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর জলখাবার এলো, চা এলো। জলযোগ পর্ব শুরু হতেই আমাদের সামনে যিনি এসে আসন গ্রহণ করলেন তিনি মহেন্দ্র প্রতাপ সিংহ। বাঘের মতো বিক্রম তার, অথচ
কি ধীর স্থির শান্ত সমাহিত মানুষটি। আমরা দুজনেই খাওয়া ভুলে তার দিকে তাকিয়ে রইলাম। মহেন্দ্রপ্রতাপ বললেন, কি দেখছো অমন করে? রাজা বলল, ইতিহাসের অধ্যায়কে। তাছাড়া আপনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কেবলই মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আপনাকে। মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। মাত্র 1 বছর আগে কলকাতায় বিকানির হাউসে আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম। সেই বিয়ে বাড়িতে তুমিও গিয়েছিলে। আজ থেকে 20 বছর আগে তোমার বাবার সঙ্গে আমার স্যাডলে পরিচয় হয়। সেও খুবই অভাবনীয়ভাবে, কেননা তার আগে আমরা কেউ কাউকে চিনতাম না। আমি কাকের থেকে আসছি শুনে উনি প্রথমটায় চমকে উঠেছিলেন। তারপর ময়ূরমহলের প্রসঙ্গ এলেই জানতে পারি আমি কে, উনি কে। আমাদের উভয় পরিবারের মধ্যে একসময় দারুণ রেষারেষি ছিল। আমাদেরই চক্রান্তে তোমার পূর্বপুরুষ নৃশংসভাবে খুন হন। তোমাদের ময়ূরমহলকে ধ্বংসস্তূপে পরিণত করার মূলে আমরাই। কিন্তু কাকের পাহাড়ের উচ্চস্থানে যে গড়ের ঐতিহ্য আমাদের ছিল, বিধাতার রুদ্ররোষে তা আমরা হারাই। এক মহামারীর কবলে পড়ে আমরা সর্বশান্ত হই। তোমার বাবাকে অবশ্য সে কথা বলিনি আমি। তোমার মাও তখন সঙ্গে ছিলেন। তুমি তখন খুব ছোট। সেই সময়কাল একটি গ্রুপ ফটোও আমার কাছে আছে। কাজেই স্বল্প পরিচয়ও তোমার বাবার সেই মুখ আমি ভুলিনি। সেদিন হঠাৎ ওই অনুষ্ঠানে তোমাকে দেখেই আমি চমকে উঠি। খোঁজ খবর নিয়ে জানি তুমি সেই বংশের একমাত্র বংশধর। তখনই আমি মনস্থির করি আমার একমাত্র কন্যা মালাকে তোমার হাতে সমর্পণ করে আমাদের পূর্বপুরুষদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবার কথা। তোমাদের সেই ময়ূরমহল আবার প্রাণ ফিরে পাক, আমিও আমার সর্বস্ব তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হই। এখন ভেবে দেখো তুমি কি করতে চাও। আমি বললাম, আপনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। তবে কোনো কিছুর মতামত দেবার আগে মালাকে একবার দেখতে চাই। অবশ্যই, সে ব্যবস্থা নিশ্চয়ই করব। রাজা বলল, তবুও আমার মার সঙ্গে কথা না বলে হ্যাঁ না কিছুই আমি বলতে পারবো না। সেটা উচিত হবে না। তুমি ইচ্ছা প্রকাশ করলে অনুমতি আনতে আমি নিজে যাব তোমার মায়ের কাছে। আসলে আমার মেয়ের জন্য পাত্রের অভাব নেই, কিন্তু বিশেষ করে তোমাকেই আমার নির্বাচন করার আসল উদ্দেশ্য যে কী তা নিশ্চয়ই বুঝতে পারছো। দীর্ঘদিনের পুঞ্জীভূত পাপ ও অন্যায়ের প্রায়শ্চিত্ত করা। কন্যাদানই হচ্ছে জগতের মধ্যে শ্রেষ্ঠ দান। সেই দান করে আমি পাপ মুক্ত হতে চাই। সেই সঙ্গে তোমাদের সম্পত্তি তোমার হাতে ফিরিয়ে দিয়ে ভারমুক্তও হতে চাই। আমরা জলযোগের পর সেই বিশাল প্রাসাদের ছাদে উঠে চারদিকের প্রকৃতির দৃশ্য দেখতে লাগলাম। এই বাড়ির এই বংশের মেয়ে মালা নিশ্চয়ই অসাধারণ সুন্দরী হবে। সত্যি কি ভাগ্য রাজার! হবে নাই বা কেন? রাজার জন্য তো রাজকন্যা, আমার জন্য তো নয়। কিন্তু মীরাকে, তার পরিচয়টা কি? আমি বাড়ি বাড়ি মীরার কথাই ভাবতে লাগলাম। অমন পরিষ্কার বাংলায় কথাবার্তা যার, সে কি বাঙালি? ওর মতো মেয়ে এখানে কি করে এলো? দুপুরে স্নান খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা নদীর ধারে এলাম। নদীর হলুদ বালির চরে তখন যেন মেলা বসে গেছে। কত মানুষজন হইচই করছে, নামকিন চানা ইত্যাদি বিক্রি হচ্ছে। নদীতে জল প্রায় নেই বললেই চলে।
পায়ের পাতা ভেজানো ক্ষীণ একটি জলধারা তিত্তির করে বয়ে চলেছে শুধু। আমরা পায়ে পায়ে সেই জল পার হয়ে ওপারে গিয়ে সুবৃহৎ একটি প্রস্তরখণ্ডের ওপর দাঁড়িয়ে দূরের গভীর বনভূমির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ পেছন থেকে পরিচিত একটি কণ্ঠস্বর, কি দেখছেন? আমরা ফিরে তাকিয়ে দেখি মীরা। বললাম, এ কি মীরা, তুমি এখানে? এখানে ছাড়া কোথায় থাকবো আমি? ওই তো বনের মধ্যে আমার ঘর। আমি আর থাকতে পারলাম না। বললাম, তুমি ওই মহলে থাকো না? না, মালা আমার বান্ধবী। আমরা একসঙ্গে খেলাধুলো করেছি, বড় হয়েছি, পড়াশুনো করেছি। আমি বাঙালি, আর ও তো রাজপুতানি, এখন অবশ্যই দেশীয়। রাজা বলল, এবার বুঝেছি, বাংলায় লেখা ওই চিঠিটা তাহলে তোমারই? হ্যাঁ। আমি বললাম, তোমাদের লেখা ওই রহস্যময় চিঠিটা পড়ে চমকে উঠেছিলাম আমরা। তবে একটা কথা বুঝতে পারছি না, ওই চিঠিটা মালার বাবা মহেন্দ্রপ্রতাপ সিংহ তো লিখতে পারতেন। পারতেন, তবে কি না চিঠিটা মালা আর আমি যুক্তি করেই লিখেছিলাম। আসলে তোমাদের এই দুই পরিবারের কাহিনী শুনে আমরা একটা কল্পনার জগতে ছিলাম। পূর্বপুরুষদের পূর্বকৃত পাপের জন্য দারুণ অনুতপ্ত ছিলেন মালার বাবা। গত বছর কলকাতায় বিয়েবাড়িতে গিয়ে রাজাবাবুকে দেখার পর থেকেই উনি সিদ্ধান্ত নেন এক মিলনান্তক পরিণতির মাধ্যমে এই দুই পরিবারকে এক অপূর্ব বন্ধুত্বপূর্ণ সমন্বয়ের মধ্যে বেঁধে রাখবেন। তার আর এক কারণ, রাজাবাবুও যেমন বংশের শেষ প্রদীপ, মালাও তেমনি এই বংশের শেষ দীপশিখা। রাজা বলল, সবই তো বুঝলাম, কিন্তু ওদের ইচ্ছেটাই তো সব নয়, আমাদের মতামতও থাকতে পারে। অবশ্যই, তবে এটা একটা প্রস্তাব মাত্র, রাখা না রাখাটা সম্পূর্ণ অন্য ব্যাপার। তাছাড়া এইসব ক্ষেত্রে মালারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, সে তো আমাকে পছন্দ করতে নাও পারে। ওই ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিন। আপনারা যখন আসছিলেন মালা তখন দুজনকেই দেখেছি, ওর মতামতও জানিয়েছে। আমি হেসে বললাম, কিন্তু তার মধ্যে কে রাজা কে আমি সেটা সে বুঝল কি করে? সময় এলেই সেটা বুঝতে পারবেন। যাক, যদি কিছু মনে না করেন তো আমাদের গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দিতে পারেন। আমার বাবা তো জামাই আদর করতে পারবেন না, তবে এক কাপ চা খাওয়াবার সামর্থ্য তার আছে। আমরা বললাম, আরে তাতে কি, বলে ওর সঙ্গ নিয়ে ওদের বাড়ির দিকে চললাম। কয়েক পা ওর সঙ্গে যাওয়ার পর ছোট্ট একটা গ্রামে এসে পৌঁছলাম আমরা। এখানে দিন দরিদ্রের একটি মেটে ঘরের দাওয়ায় মাদুর পেতে মীরা বসতে দিল আমাদের। একটু পরে ওর বাবা এলেন, গেরুয়া পরা এক সন্ন্যাসী। আমরা প্রণাম করতে তিনি বললেন, তোমাদের আসবার কথা আমি শুনেছি। এই রকম পরিণতি না হলে উভয় পরিবারের মৃত আত্মারা শান্তি পাবেন না। আমরা দাওয়ায় বসলাম। মীরা বলল, একটু বসুন, আমি আপনাদের জন্য চা করে আনি, আর গরম হালুয়া একটু। এছাড়া এই অরণ্যে কী বা দিতে পারি আপনাদের? আমরা বসে বসে এই নতুন জগতের সঙ্গে একাত্ম হবার চেষ্টা করতেই লাগলাম। সবচেয়ে অবাক হলাম এই পর্ণকুটিরের কোকিল কালো মীরা ও তার দেবদর্শন সন্ন্যাসী পিতাকে দেখে। মীরা যেমন কালো, উনি তেমনই রূপবান পুরুষ। গায়ের রক্তবর্ণ যেন ফেটে পড়ছে। একটু পরে মীরা চা ও হালুয়া নিয়ে এসে খেতে দিল আমাদের। আমরা খাওয়া শুরু করলে ও বলল, আপনারা দুজনেই
খুব অবাক হয়ে যাচ্ছেন না? কেন? আমাকে আর আমার বাবাকে দেখে? রাজা হাসল। আমি বললাম, ঠিকই ধরেছ তুমি। আসলে আমার মা ছিলেন একজন ভিল কন্যা। মায়ের মুখশ্রী ও গায়ের রঙটা আমি পেয়েছি, বাবার কাছ থেকে পেয়েছি সৎ শিক্ষা। হঠাৎ একটা ময়ূরের ডাকে সচকিত হয়ে উঠলাম আমরা। রাজা একটু গম্ভীর হয়ে খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে বলল, এবার আমরা উঠব। মীরা বলল, সে কি, এরই মধ্যে? হ্যাঁ, বলেই বলল, আচ্ছা মরমহল এখান থেকে কত দূরে? তা দূর আছে বই কি, কিন্তু এখন তো সেখানে যাওয়া যাবে না। যাবে না কেন? গভীর জঙ্গল, সন্ধে হয়ে আসছে, গেলে আর ফিরতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। রাজার চোখে দৃষ্টি যেন কী রকম হয়ে গেল। আমার হাত ধরে প্রায় টানতে টানতে সে আমাকে নিয়ে স্থান ত্যাগ করল। তখনই আমরা দুধ নদী পেরিয়ে এলাম।